সংস্কার মানে পুরো ছাদটাকে বদলে ফেলা। সাংসদদের মধ্যেও বোধহয় 59% ব্যবসায়ী। বাংলাদেশে বর্তমান সময়ে কতগুলো সংস্কার আছে যেগুলোকে কিছুতেই এড়ানো যাবে না। যদি আমরা একটা গণতান্ত্রিক অর্থনৈতিক গণতন্ত্র যদি করতে পারি, যেখানে সবার সমান সুযোগ এবং সবার সমান সুবিধা যদি পায়, তখন দেখা যাবে যে বাজার ব্যবস্থা গতিময় হয়েছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। নতুন সরকার ক্ষমতা নিয়েছে, স্বাভাবিকভাবেই দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিকে একটা পর্যায়ে আনতে তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমরা জানি যে এরই মধ্যে 49 সদস্যের একটা মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে, যাদেরকে যে মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কেউ কেউ অভিজ্ঞ, কেউ কারো অভিজ্ঞতা কম। এই অভিজ্ঞ এবং অনভিজ্ঞতার মিশেলে বাংলাদেশের অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যের পরিবেশ কত দ্রুত এবং কত ভালোভাবে ঘুরে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়। এই আলোচনা বা বিশ্লেষণটা আমরা শুনবো ডক্টর সেলিম জাহান, অর্থনীতিবিদ, আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন হলো মন্ত্রিপরিষদ, মন্ত্রিসভা? আমার কাছে মনে হয়েছে যে এই মন্ত্রিপরিষদ যেটা হয়েছে সেটা অত্যন্ত দক্ষ মন্ত্রিপরিষদ। আরেকটি কথা আপনি উল্লেখ করেছেন যে এখানে অভিজ্ঞ মানুষেরা যেমন আছেন তেমন নবীনেরাও আছেন। আমার মনে হয় যে এই মিশেলটা ভালো। এটা ভালো এই কারণে যে আমরা বর্তমানে অর্থনীতির যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে অভিজ্ঞতার একটা দরকার হবে, যে সমস্ত সমস্যা অন্তরায় যেগুলো আছে সেগুলোকে সামলানোর জন্য। কিন্তু সেই সঙ্গে সঙ্গে নবীন মানুষেরও প্রয়োজন হবে, কারণ তারা নতুন নতুন সমস্ত ধ্যান ধারণা নিয়ে আসতে পারবেন, নতুন আদর্শ নিয়ে আসতে পারবেন, নতুন অভিজ্ঞতাও তারা নিয়ে আসতে পারবেন। তো সেই মিশেল থেকে আমার মনে হয় অন্তত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের প্রেক্ষিত থেকে এই যে মন্ত্রী পরিষদটা গঠিত হয়েছে সেটাকে আমি অভিনন্দন জানাই। আমরা আরেকটু স্পেসিফিক করতে চাই। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এর আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন। সরাসরি অর্থ মন্ত্রণালয়ের সাথে তার কাজের অভিজ্ঞতা কম, কিন্তু নিজে একজন ব্যবসায়ী। আপনি কি মনে করেন যে এখনকার অর্থনৈতিক যে সংকট তিনি সামাল দিতে পারবেন, এই প্রত্যাশা বা নিশ্চয়তা কতটুকু? একটা গেল ব্যক্তিগত দিক থেকে তার অভিজ্ঞতা অনেক। তিনি নিজে ব্যবসায়ী, এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে দেখেছেন। এখন তিনি কিন্তু অর্থ এবং পরিকল্পনা দুটোরই দায়িত্ব নিয়েছেন। আমি মনে করি এই অর্থ এবং পরিকল্পনা একত্রীকরণ করাটা এটা খুব ভালো উদ্যোগ। এর আগে অর্থ এবং পরিকল্পনাকে আলাদা বা পৃথক রাখার ফলে অনেক সময় পরিকল্পনা এবং অর্থ মন্ত্রণালয়ের মধ্যে নানান রকমের দ্বন্দ্ব, নানান রকমের রাগ বিরাগ এরকমের সৃষ্টি হয়েছে। পরিকল্পনা অর্থায়নের জন্য অর্থ এবং পরিকল্পনা একসঙ্গে রাখা দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে প্রতিমন্ত্রীও আছেন, জোনায়েদ সাকি। সুতরাং স্বাভাবিকভাবেই আমি মনে করি যে এই দুজনের যে সমবেত প্রচেষ্টায়, একজন অভিজ্ঞ একজন একটু নবীন, এটা সামনে এগিয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে সমস্যা এবং অন্তরায়গুলো কী আছে। আমি সাধারণত বলে থাকি যে আমাদের অর্থনীতিতে বর্তমান অবস্থায় একটা স্থবিরতা আছে, একটা নাজুকতা আছে, একটা ভঙ্গুরতা আছে। স্থবিরতা হচ্ছে যে আমরা দেখছি প্রবৃদ্ধির ক্ষেত্রে স্থবির, 3% বেশি ওঠেনি। কর্মনিয়োজনের ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে সরকারি ভাষ্য অনুসারেই 30 লাখ লোক বেকার। তা সুতরাং এই যে একটা স্থবিরতা এবং এই যে কর্মনিয়োজনের ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি যেটা হয়নি, এই স্থবিরতা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ মনে রাখতে হবে যে সাধারণ মানুষকে যদি আমরা ধরি তাহলে তাদের প্রত্যাশা হচ্ছে এমন একটা অর্থনীতি যেখানে এটার একটা গতিময়তা থাকবে, 2 কাজের একটা সুযোগ থাকবে, এবং 3 যেটা খুব গুরুত্বপূর্ণ, অসমতা কমে আসবে। কারণ এখন বর্তমান সময়ে বিশাল একটা অসমতা আছে। এবং 4 তার সাথে যদি যুক্ত করি, এই রমজান মাস এসে গেল, যে জিনিসপত্রের দাম, এর আগে থেকেই একটা মূল্যস্ফীতি আমরা লক্ষ্য করেছি, এবং এই মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসাটা আমার মনে হয় যে এটা একেবারে বর্তমান সরকারের একটা অগ্রাধিকার পাওয়া দরকার। তো এইটা গেল স্থবিরতার দিক থেকে। আমরা জানি যে একটা নাজুকতা আছে। বাংলাদেশে বর্তমানে ঋণভার অত্যন্ত বেশি, এবং আমাদের রাজস্বের একটা মানে অংশ ঘাটতি আছে, এবং রাজস্বের একটা অংশ চলেও যাচ্ছে ঋণ পরিশোধের ক্ষেত্রে। ভর্তুকির একটা বিশাল রকমের চাপ আছে, বিশেষত জ্বালানি ভর্তুকিতে একটা চাপ রয়েছে। আর ভঙ্গুরতার কথা যেটা আমি বলছি, অর্থমন্ত্রী বা অর্থের যে ব্যাপারগুলো, অর্থ ব্যবসা বাণিজ্যের ব্যাপারগুলো, এটা শুধু অর্থনৈতিক ব্যাপার নয়,
এর বাইরে আমাদের যে পরিবেশ, সামাজিক পরিবেশ, এর বাইরে আমাদের যে রাজনৈতিক প্রক্রিয়া, তার উপরে নির্ভর করবে। আজকে যদি একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসা সম্পর্কে ভীত থাকেন যে তার উপরে চাঁদাবাজি হবে, কিংবা বাইরের যে পরিবেশ আছে সেখানে তিনি নিরাপদ বোধ করছেন না, তাহলে তো তিনি বিনিয়োগ করবেন না। আমরা বিদেশি বিনিয়োগের কথা বলি, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, তারাই তো বিনিয়োগ করবেন না যে পথে ঘাটে যদি নিরাপত্তা না থাকে। তো এই ভঙ্গুরতা কিন্তু দূর করার জন্য অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা আইন মন্ত্রণালয়। আমরা যদি আইনের ব্যবস্থাটাকে ঠিক করতে পারি, আমরা যদি প্রশাসনের মধ্যে জনপ্রশাসনটাকে ঠিক করতে পারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি একটা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে ব্যবসা বাণিজ্য সবাইকে, তাহলে পরে সেটা অর্থ, ব্যবসা বাণিজ্য এর সবার উপরে একটা প্রভাব ফেলবে। স্যার, একটু পেছনে যাই। 1.5 বছর আগে যখন নতুন একটি সরকার গঠিত হয়েছিল, সেখানে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং গভর্নর আপনার অত্যন্ত কাছের 3 জন দায়িত্ব নিয়েছিলেন, এবং একটা প্রত্যাশা ছিল যে তখনও অর্থনীতি ভঙ্গুর ছিল, একটা ভালো ভিত তারা তৈরি করবেন এবং নতুন সরকারের হাতে হয়তো তারা একটা ভালো বাস্তবতা দিয়ে বিদায় নিতে পারবেন। কিন্তু আমরা দেখলাম যে তথ্য উপাত্ত পরিসংখ্যান খুব একটা ভালো সাড়া দিল না। তো এখন এই সরকারের চ্যালেঞ্জ, তো সেটাকেও সমাধান করে আরও এগিয়ে নেওয়া যায়, কতটুকু সম্ভব হবে বলে আপনি মনে করেন? এটা এখন মনে রাখতে হবে যে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে এবং তার যে অভিঘাত এবং তার যে সমস্ত প্রভাব, রাতারাতি সব কিছু বদলে যাবে এটা আমরা কেউ প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি যে স্বল্প মেয়াদে কিছু অগ্রগতি হবে, তারপরে দীর্ঘমেয়াদী কিছু অগ্রগতি হবে, তাৎক্ষণিকভাবে কিছু অগ্রগতি হবে। তাৎক্ষণিক যদি একটা ব্যাপার যদি আমরা নেই, তাহলে আমি বলবো যে ঠিক এই মুহূর্তে যদি আমাদের মূল্যস্ফীতিটাকে কিছুটা কমিয়ে নিয়ে আসা যায়, মানুষকে যদি একটু স্বস্তি দেওয়া যায়, তাহলে পরে সেটাই একটা বড় অগ্রগতি এই তাৎক্ষণিকভাবে। তারপরে মধ্যমেয়াদে আমরা মনে করি যে কতগুলো নীতিমালা গ্রহণ করা দরকার। আপনার কর্মসংযোজনের জন্য কি জাতীয় নীতিমালা আপনি দেবেন? কৃষিক্ষেত্রে আমরা দেখেছি যে এই খাতটি গত 35 বছর ধরে রীতিমতো বঞ্চনার শিকার হয়েছে, সেখানে আমরা কি দিতে পারবো? আমরা শুধুমাত্র যে বাইরে থেকে আয় আসছে সেটার উপর নির্ভর করব, সেটা করলে তো আমাকে চলবে না। আমাদের মানে অর্থনীতির মধ্যে একটা গতিময়তার সৃষ্টি করতে হবে, সেই দিকে নজর দিতে হবে। আরেকটু যদি মধ্যমেয়াদ পার হয়ে দীর্ঘমেয়াদে যদি যাই, আজকেই ঘোষণা হয়েছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাবার জন্য সেই ব্যাপারটিকে 3 বছর পিছিয়ে দেবে। তো এই সিদ্ধান্ত যদি হয়, তাহলে পরে এখন থেকে 3 বছরের মধ্যে তো আমাকে প্রস্তুতি নিতে হবে। কারণ যখন আমি উন্নয়নশীল দেশ হব, তখন আমি কোনো অনুদান পাবো না, 2 আমার যে সমস্ত বাণিজ্য সুবিধা আছে কম শুল্কে, সেগুলো চলে যাবে। আমাকে তৃতীয়ত প্রতিযোগিতামূলক বাজার থেকে ঋণ গ্রহণ করতে হবে। সেটার জন্য আমি প্রস্তুত আছি কিনা, আমি আমার বাণিজ্য সহযোগী যে দেশগুলো আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি কিনা। ভারত ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের 93টা খাতের যে সমস্ত জিনিস ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি করা হয় সেগুলোকে শুল্কমুক্ত করে ফেলেছে। তা আমরা এই জাতীয় একটা আলোচনা যদি এখনই না শুরু করি, 3 বছর দেখতে দেখতে চলে যাবে। স্যার, পেছনের বিশ্লেষণটা আরেকটু জানবো আপনার কাছ থেকে। এই যে অন্তর্বর্তী সরকারের 1.5 বছর কাঙ্ক্ষিত সাফল্য আসেনি কেন? এটার আমি নানান দিক থেকে জবাব দিতে চেষ্টা করি। একটা জবাব দিতে চেষ্টা করি, হয়তো সরকারের সদিচ্ছা ছিল। তা এখন সদিচ্ছা থাকার পরেও সেখানে একটা অগ্রাধিকারের প্রশ্ন আছে। আমার মনে হয় যে প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকার বহু জিনিসকে হাতের মধ্যে নিয়েছে, বহু জিনিস সমস্যার সমাধান করতে চেষ্টা করেছে, কিন্তু কোনটাকে অগ্রাধিকার দিতে হবে সেই ব্যাপারে আমার মনে হয় যে তাদের খুব স্বচ্ছ একটা ধারণা ছিল না। তো যার ফলে আমরা কি প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেব, না আমরা দারিদ্র্য নিরসনকে অগ্রাধিকার দেব, নাকি আমাদের অর্থনৈতিক বিশৃঙ্খলা, আর্থিক সংস্কারকে অগ্রাধিকার দেব, সেটা সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা নেই। 1। 2 নম্বর হচ্ছে যে আমরা কতগুলো শব্দ নিয়ে খেলেছে অন্তর্বর্তীকালীন সরকার। মেরামত, বন্দোবস্ত, সংস্কার, এই 3টে শব্দ আমরা খুব শুনেছি, খুবই জনপ্রিয় ছিল। এখন আমরা সাধারণ মানুষ হিসেবেই তো বুঝতে পারি যে মেরামত আর সংস্কার এক নয়। আমার যদি বাড়ি থাকে, তাহলে ছাদের মেরামত করতে হলে পানি পড়লে পরে সেখানে কিছু একটা দিয়ে মেরামত করা হলো। সংস্কার মানে পুরো ছাদটাকে বদলে ফেলা। তো
তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কতগুলো শব্দ নিয়ে কোনটা আগে কোনটা পরে অগ্রাধিকারটা ঠিক মতো হয়নি। সমন্বয়ের একটা ব্যাপার ছিল, কারণ বিভিন্ন উপদেষ্টা যেটা তার কাজের আওতার মধ্যে না সেই সম্পর্কেও কথা বলেছেন, এবং এই সমস্ত কথা বলার ফলে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। 4, আপনার গত 1.5 বছর ধরে আসলে বাংলাদেশে আমাদের বিভিন্ন সামাজিক সহিংসতা, অস্থিরতা এমন পর্যায়ে গেছে যে সেখানে কোনো রকমের সুস্থ অর্থনৈতিক কার্যক্রম বা কর্মকাণ্ড সেখানে কখনোই হতে পারে না, যার জন্য বিনিয়োগ আসেনি বাইরে থেকে, দেশজ বিনিয়োগ আসেনি। তো তার ফলে আমার মনে হয় যে সমস্তটা মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক বিষয়ের উপরে যতখানি মনোযোগ দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাপনায় দিতে পারেনি। স্যার, আমার আরও 2-4টা প্রশ্ন আছে, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দর্শক, 71 সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড দেখছেন, একটা বিরতির সময় হয়েছে, সাথে থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পরে। আপনারা 71 টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড দেখছেন। আলোচনা করছি নতুন মন্ত্রিসভা এবং দেশের ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক পরিস্থিতিকে কিভাবে নতুন মন্ত্রিসভা সামলাবেন সেই বিষয়গুলো নিয়ে ডক্টর সেলিম জাহান, অর্থনীতিবিদ, আমাদের আজকের অতিথি। স্যার, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু বিশ্লেষণ করে দেখলাম যে এবারও মন্ত্রিসভার মধ্যে ব্যবসায়ীদের একটা বড় আধিক্য রয়েছে। তো ব্যবসায়ীরা যখন মন্ত্রণালয় চালান তখন তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হতে পারে। এইটা থেকে আসলে বাইরে থেকে তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন, আপনি কি মনে করেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। আর শুধু মন্ত্রিসভায় না, আমার মনে হয় যে সাংসদদের মধ্যেও বোধহয় 59% ব্যবসায়ী। তো এখন ব্যবসায়ী যখন মন্ত্রী হন তখন স্বাভাবিকভাবেই সেখানে একটা অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। আমার মনে হয় যে যেহেতু তারা মন্ত্রিসভায় কাজ করছেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছেন, সেখানে দেশের, আমি জিনিসটাকে এভাবে দেখি, দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের পরিবেশটা যদি সৃষ্টি হয় তাহলে পরে তো তাদের ব্যবসাও সেখান থেকে মানে অনেক রকমের সুবিধা পাবে। তার জন্য আলাদাভাবে তাদের নিজস্ব ব্যবসা বা কোনো একটা গোষ্ঠীর ব্যবসার দিকে মনোযোগ দেওয়ার দরকার নেই। আমি মনে করি যে যারা যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছেন, যেটা অর্থ, বাণিজ্য, ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, তারা এই মন্ত্রণালয়গুলো এবং এই খাতগুলোর উন্নয়নের জন্য যদি চিন্তা ভাবনা করেন এবং সেখানে যদি ব্যবস্থা নেন, অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে যদি সমন্বিতভাবে চেষ্টা করেন, এবং যারা আমাদের উন্নয়ন সহযোগী আছে এই দেশে তাদের সঙ্গে একত্রে বসলে পরে এই খাতের উন্নতি হলে পরে, এই খাতের অগ্রগতি হলে পরে স্বাভাবিকভাবেই ব্যবসার অগ্রগতি হবে। আমরা স্যার নতুন অর্থমন্ত্রীর কাঁধে কয়েকটা অযাচিত বলবো না, কিন্তু চাপ আমরা দেখছি। বিদেশি ঋণের বোঝা এখন সর্বকালের মধ্যে সবার উপরে, আস্তে আস্তে এটা হয়তো বাড়তেই থাকবে, কারণ আমাদের যেই পুরনো পাইপলাইন সেটা ছাড় হলে তো সেটা বাড়বেই। এইটার সুদ পরিশোধে অলরেডি আমাদের বাজেটের সবচেয়ে বড় অংশটাই চলে যাচ্ছে। এইটা তিনি আসলে কিভাবে সামাল দেবেন? তার উপর পে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকার যে পরিকল্পনাটা করেছে সেটা যদি বাস্তবায়ন করতে যান 1,06,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে। আপনি কি মনে করেন যে এখানে তার এই চাপ সামাল দেওয়ার জায়গা কোথায়? এই নতুন অর্থমন্ত্রীর আসল পরীক্ষা হবে এই পরবর্তী বাজেট। জুন মাসেই তো বাজেট দেওয়া হবে, এবং সেই বাজেটে তিনি কী জাতীয় পরিকল্পনা, কী জাতীয় চিত্র আমাদের সামনে তুলে ধরেন। বাংলাদেশে বর্তমান সময়ে কতগুলো সংস্কার আছে যেগুলোকে কিছুতেই এড়ানো যাবে না। যেমন একটা সংস্কার হচ্ছে যে রাজস্ব খাতে, আপনার মনে থাকতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছিলেন বলেছিলেন যে আমাদের কর আয়ের যে অনুপাত, যেটা বর্তমানে 8%, সেটাকে অনেক বাড়ানো হবে, প্রত্যক্ষ কর থেকে আমরা বেশিরভাগ রাজস্ব আহরণ করব। সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি। 1। 2 নম্বর, যে বলা হয়েছিল যে জাতীয় রাজস্ব বোর্ডকে সংস্কার করা হবে, যারা নীতি প্রণয়ন করবেন এবং যারা রাজস্ব আহরণ করবেন সেটাকে আলাদা করা হবে, এখনও করা হয়নি। সেই সঙ্গে সঙ্গে এই যে বড় বড় প্রকল্প, এবং অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ারও আগের মুহূর্তে যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হলো, সেই প্রকল্পগুলো আমার মনে হয় পুনর্মূল্যায়ন তাদের করা দরকার। প্রয়োজন আছে কি না, কতখানি প্রয়োজন আছে, কারণ এখন বর্তমান অর্থমন্ত্রীর ওপরে সবচেয়ে বড় চাপ হবে আগামীতে তিনি করবেন তা নয়, অতীতে যে জিনিসগুলো যেটার ভার তাকে বহন করতে হবে, তো সেইখানে তাকে রাজস্ব আদায়ের দিক থেকে অনেক বেশি আমার মনে হয় যে প্রত্যক্ষভাবে চেষ্টা করতে হবে। সেটা বহু খাতকে, বহু গোষ্ঠীকে অখুশি করবে, ব্যবসায়ী গোষ্ঠী সহ, কিন্তু
তাকে রাজস্ব আহরণ করতেই হবে। তিনি আর নতুন করে ঋণ বাইরে থেকে নিতে পারবেন না, কারণ ঋণের চাপ ইতিমধ্যে অলরেডি আছে। তার কাঁধে। তার প্রকল্প আমার মনে হয় যে কাটছাঁট করতে হবে। যে প্রকল্পগুলো বর্তমান সময়ে মানুষের মানে কল্যাণে আসবে না, যেই প্রকল্পগুলো না নিলেই নয়, সে ছাড়া বর্তমান সময়ে বর্তমান সরকারের উন্নতি দেখানোর জন্যে, তার ভাবমূর্তি বাড়ানোর জন্যে কোনো প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই। ৭১ টেলিভিশন থেকে তার একটা ইন্টারভিউ করেছি এবং তিনি দুইটা বিষয় খুব জোরালোভাবে বলেছেন। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন তিনি নিশ্চিত করতে চান। বর্তমান গভর্নরও বারবার এটার কথা বলেছেন, অন্তর্বর্তী সরকারও হয়তো উদ্যোগ নিয়েছে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে, এখন যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রয়েছে এইটাকে তারা বিলুপ্ত করতে চান। আপনার কি মনে হয় যে আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো কতটুকু যৌক্তিক? পৃথিবীর সব দেশেই কেন্দ্রীয় ব্যাংকে একটা স্বায়ত্তশাসন দেওয়া হয়, এবং কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক নয়। যদিও আমাদের দেশে মনে করা হয় যে কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক, তা কিন্তু নয়। এটার একটা স্বাধীন সত্তা আছে। তা আমি মনে করি যে নতুন অর্থমন্ত্রী এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন এবং বলেছেন যে এটা করা হবে, এটা খুব শুভ উদ্যোগ। আর্থিক প্রতিষ্ঠানের কথা আপনি যেটা বলেছেন, নতুন অর্থমন্ত্রী বারবারই অর্থনীতির গণতন্ত্রায়নের কথা বলেছেন, আজও বলেছেন। তো তার অর্থনৈতিক গণতন্ত্রায়নের সঙ্গে আমার অর্থনৈতিক গণতন্ত্রের যে ধারণা, সেটার একটু তফাৎ আছে। তিনি অর্থনৈতিক গণতন্ত্র বলতে মূলত বোঝাতে চাইছেন যে যত রকমের মানে চাপ ঠিক বলবেন, নিয়ন্ত্রণ যেগুলো আছে সেগুলোকে তুলে দেওয়া হোক। আমি মনে করি এটা হচ্ছে অর্থনীতির মুক্তায়ন। গণতন্ত্রায়ন মানে হচ্ছে যে সম্পদ রয়েছে, যে সুযোগ রয়েছে, সেটাতে যাতে সবাই সমান সুযোগ পায়। যে সরকারই আসছে বা আসুক না কেন, আমলাদের একটা চাপের মধ্যে থেকে তাদেরকে কাজ করতে হয়েছে। এই জন্য বারবার বলা হচ্ছিল রাজনৈতিক সরকার যদি আসে অন্তর্বর্তী সরকারের সময়, তাহলে হয়তো এই চাপ কিছুটা কমবে বা তারা সমন্বয় করে কাজ করবেন। আপনি এখানে কতটুকু স্বস্তি পাওয়া যাবে বলে মনে করছেন? এটা অনেকটা নির্ভর করছে যে আমাদের মন্ত্রী মহোদয়রা কতখানি নিজেদেরকে শিক্ষিত করেন। যে মুহূর্তে আমলারা মনে করতে পারবে বা বুঝতে পারবে যে মন্ত্রী কিছুই জানেন না বা মন্ত্রীর জ্ঞানের একটা ঘাটতি আছে, সেই মুহূর্তেই আমলারা এটার সুযোগ নেবে। এটা অতীতেও হয়েছে, এটা ভবিষ্যতেও হবে। অতএব আমি মনে করি যে মন্ত্রী হওয়া এটা একটা সম্মানের ব্যাপার, এটা একটা সুযোগ, কিন্তু এটার সাথে একটা দায়িত্ব আসে, এবং সেটার দায়িত্বটা হচ্ছে নিজেকে শিক্ষিত করা। নিজের যে মন্ত্রণালয় আছে সেটার সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করবেন তা নয়, কিন্তু সেই মন্ত্রণালয় কি করে কাজ করে, কি ব্যাপারগুলো, মানে বড় বড় যেই বিষয়গুলো, সেগুলো তিনি জানবেন। স্যার, আমরা শেষ দিকে চলে এসেছি। দুইটা বিষয়ে জাস্ট একটু ছোট করে পরামর্শ দিবেন যে ব্যাংক খাত এবং বাজার ব্যবস্থাপনা, এই দুইটার ক্ষেত্রে সরকারের আসলে একেবারে ইমিডিয়েট উদ্যোগগুলো কি হওয়া দরকার? আমার মনে হয় ব্যাংক খাতে ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু সংস্কার করেছে। তো সেই সংস্কারগুলোকে বর্তমান অর্থ মন্ত্রণালয়কে সাহায্য করতে হবে, সহায়তা করতে হবে। কিন্তু তারপরেও কতগুলো জিনিস কিন্তু এখনও পরিষ্কার হয়নি। যেমন ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং খেলাপি ঋণগুলো ফেরত নিয়ে আসার ব্যাপারে উদ্যোগ হয়েছে, অন্য ব্যাপার হয়নি। যদি ব্যাংকিং খাতে অত্যন্ত দুর্বল ব্যাংক থাকে, তাকে বাঁচিয়ে রাখার জন্য যে পরিমাণ অর্থ লাগবে, তার চাইতে খুব স্বাভাবিকভাবে সেই ব্যাংকগুলোকে স্বাভাবিকভাবে তারা যাতে বিলুপ্ত হয়ে যায়, সেই ব্যবস্থাটা করা দরকার। যতক্ষণ পর্যন্ত বাজার ব্যবস্থাপনায় কতগুলো অন্তরায় থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জিনিসপত্রের দাম কমাতে পারবেন না। এখানে আপনাকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হবে, এবং আমার মনে হয় যে শুধু কেন্দ্রীয় ব্যাংকের উপরে না দিয়ে, অর্থ মন্ত্রণালয়ের উপরে না দিয়ে, যদি আমাদের এই বাজার ব্যবস্থার মধ্যে আমরা প্রাতিষ্ঠানিক যে দুর্বলতাগুলো, প্রাতিষ্ঠানিক যে অন্তরায়গুলো, সেগুলোকে যদি দূর করতে পারি, আর দুই, আগেই আমি যেটা বলেছিলাম যে এই বাজার ব্যবস্থায় যদি আমরা একটা গণতান্ত্রিক অর্থনৈতিক গণতন্ত্র যদি করতে পারি, যেখানে সবার সমান সুযোগ এবং সবার সমান সুবিধা যদি পায়, তখন দেখা যাবে যে বাজার ব্যবস্থা গতিময় হয়েছে। তা না হলে বাজার ব্যবস্থার মধ্যে এই সমস্ত দুর্বলতার কারণে আমরা যারা সাধারণ মানুষ, তারাই কিন্তু সবচাইতে তার শিকার হব। আমরা স্যার প্রত্যাশা করব নতুন সরকার আপনার এই বিষয়গুলোতে নজরে রাখবেন এবং সাধারণ মানুষের পক্ষে কাজ করার জন্য যত উদ্যোগ নেওয়া দরকার তারা শিগগিরই নেবেন। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আপনাকেও ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। দর্শকের সাথে শেষ করছি ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।